নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। আজকের বিশেষ আলোচনা নিয়ে এই মুহূর্তে আমাদের লাইভে আসা। তবে সেই বিশেষ আলোচনা হচ্ছে আমাদের নিট, যেটা এতদিন ধরে আমরা নজরে রাখছিলাম। একের পর এক আপডেট উঠে আসছে, তবে এবার বিশেষ যেহেতু আলোচনা রয়েছে, তবে তারই মধ্যে একটি কথা না বললেই নয়। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যে ফেলো করে তো মাখো তেল। সেই বাক্যটা হয়তোবা কোথাও গিয়ে নিটের ক্ষেত্রে মিলে যাচ্ছে। কেননা একের পর এক তথ্য যখন উঠে আসছে, ঠিক তখনই কিন্তু দুর্নীতি, কেলেঙ্কারির মতো অভিযোগও কিন্তু সামনে আসছে। এবং সেক্ষেত্রে যে অভিযোগ মূলত রয়েছে যে পরীক্ষার্থী পিছু প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা, একের পর এক কেলেঙ্কারি। তবে তারই মধ্যে কেলেঙ্কারি যত অন্ত নেই বলা যায়, ঠিক তার অন্যদিকে পুলিশের তদন্তের গতিও কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী রয়েছে। এবার নিট তদন্তে যারা অভিযুক্তরা রয়েছেন তাদের ক্ষেত্রে নার্কো টেস্ট করাতে পারে বিহার পুলিশ। হ্যাঁ, এমনটাই খবর উঠে আসছে। এবার যারা অভিযুক্তরা রয়েছেন ইতিমধ্যে নিট কেলেঙ্কারিতে, তাদের ক্ষেত্রে এবার নার্কো টেস্ট বা বলা যায় মস্তিষ্ক ম্যাপিং পরীক্ষা করার ইতিমধ্যে সম্ভাবনা রয়েছে। বিহারের কয়েকটি পেশাদারী কলেজের বিরুদ্ধে এবার তদন্তে নামতে চাইছে পুলিশ। বিহারের নালদা জেলায় সকাল থেকেই শুরু করেছে পুলিশের অভিযান, এবং সেই অভিযানের মারফতে একের পর এক বলা যাচ্ছে যে তথ্য উঠে আসছে। তবে সমস্ত বিষয়টা আপনাদের জানিয়ে রাখবো। তবে তারই মধ্যে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে, যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে, কি বলছে শুনবো বিস্তারিত। অঙ্কিতার সাথে যুক্ত হবো। অঙ্কিতার সাথে অঙ্কিতা, আমরা নিট নিয়ে তো এতদিন ধরে চোখ রাখছিলাম, তবে তারই মধ্যে এবার যেটা উঠে আসছে যে নার্কো টেস্ট, কি রয়েছে বিস্তারিত যদি একটু তুলে ধরো। দেখো, এই মুহূর্তে এই নিট কেলেঙ্কারি নিয়ে কিন্তু জল ঘোলা রয়েছে বিস্তর। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তদন্ত চলছে। রীতিমতো দেখা যাচ্ছে বিহার পুলিশ এবং গুজরাট পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে। বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি ইতিমধ্যেই, তাতে দেখা গেছে যে মূলত যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, গতকাল বিহার থেকে যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাদের এবার নার্কো টেস্ট করা হবে। তবে সেই নার্কো টেস্ট কি, কেনই বা করা হবে, কাদের করানো হবে, সেই বিষয়টাতে প্রথমে আসছি। দেখো, উত্তরপ্রদেশের পুলিশ নিয়োগের জন্য একটি পরীক্ষা হয়, আর সেই পরীক্ষা করানোর দায়িত্বে ছিল গুজরাটের একটি কোম্পানি, তার নাম হচ্ছে এডু টেস্ট। সেই এডু টেস্ট কোম্পানি গুজরাটে উত্তরপ্রদেশের পুলিশ পরীক্ষার জন্য সমস্ত কিছু তারা অর্গানাইজ করেছিল। আর যারা অর্গানাইজ করেছিল তারাই মূলত নিট কেলেঙ্কারির সাথে যুক্ত বলেই এই মুহূর্তে কিন্তু প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। দুজনকে রীতিমতো গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্ত নিট পরীক্ষার কেলেঙ্কারির সাথে যুক্ত বলে এই মুহূর্তে আমরা বিহার সূত্রে খবর পাচ্ছি, এবং সেই দুজনের বাড়ি গুজরাটে বলেই জানা গেছে। আর এই কোম্পানি, অর্থাৎ গুজরাটের যে কোম্পানি এই পরীক্ষার কাজে নিয়োজিত ছিল এডু টেস্ট, তার যে মালিক, ওনার নাম হচ্ছে বিনীত আর্য, যিনি বর্তমানে ফেরার, অর্থাৎ হদিশ মেলা যায়নি এখনো পর্যন্ত, ওনার কোনো হদিশ পাওয়া যায়নি, তিনি কিন্তু পলাতক। ওনাকে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর একাধিক বিষয় উঠে আসবে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিনীত আর্য, অর্থাৎ এডু টেস্ট কোম্পানির যিনি মালিক, ওনাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। এছাড়া বিহারের যাদেরকে গ্রেফতার করা হয়েছে, গতকাল যে খবর আমরা বিকেলে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম, সেই দুজনকে এবার জোর জিজ্ঞাসাবাদের পর নার্কো টেস্ট করা হচ্ছে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই নার্কো টেস্ট কেন করানো হচ্ছে বা কি কারণে করা হচ্ছে। জানা গেছে যে এই নার্কো টেস্ট করা হচ্ছে মস্তিষ্কের ম্যাপিং করার জন্য। এছাড়া মাদক টেস্টিং, মানব দেহে মাদক টেস্টিং, এছাড়া মস্তিষ্কের ম্যাপিং করার জন্যই এই পরীক্ষা করানো হয়েছে, নার্কো টেস্ট করানো হয়েছে। নার্কো টেস্টে দেখা হবে যে গতকাল যে বয়ান উঠে এসেছিল, অভিযুক্তরা যা যা বলেছিল, নার্কো টেস্টে ঠিক তার হুবহু বলেন কিনা, নাকি তার বয়ানে বিস্তর ফারাক থাকে, তার বয়ান কি কোনোভাবে পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলি জানার জন্যই কিন্তু এই নার্কো টেস্ট করানো হচ্ছে। এছাড়া জানা গেছে যে দুই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করা হয়েছে, সেই নার্কো
টেস্ট, সেই দুই অভিযুক্তকে নার্কো টেস্ট করানোর সময় তাদের ঠিক অপোজিটে বসানো হবে ডেমি। সেই ডেমির সাথেই কথোপকথনে এই পুরো ঘটনার কিছুটা হলেও খুলাসা কিন্তু হবে। অন্যদিকে এই নার্কো টেস্টের মাধ্যমে ইইজি সংকেত পরিমাপ করা যাবে, আর ইইজি সংকেত পরিমাপ করে আগামী দিনে তদন্তের গতি অনেকটাই বাড়বে বলে কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি। তদন্তে রয়েছে বিহার পুলিশ, তদন্তে রয়েছে ইতিমধ্যেই গুজরাট পুলিশ। গুজরাটের গোধরা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে প্রচুর প্রায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে এই পুরো কেলেঙ্কারির। আমরা গতকাল দেখিয়েছিলাম যে এই নিট পরীক্ষার কিভাবে ধীরে ধীরে পর্দাফাশ হচ্ছে। একেবারে সরকারি আমলা থেকে শুরু করে দেখা যাচ্ছে গ্রাসরুটে যারা কাজ করেছে, যারা ওএমআর শিট বিলি করেছে, ওএমআর এর নকল শিট ছাত্রছাত্রীদের দিয়েছেন, তাদেরকে পর্যন্ত গুনে গুনে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে যাদের নাম প্রথম সারিতে উঠে আসছে তাদের মধ্যে 10 জন রয়েছে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল। অন্যদিকে রয়েছে বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলি এই পরীক্ষাগুলি অর্গানাইজ করত। এছাড়া আরো একটি অভিযোগ যে উত্তরপ্রদেশের পুলিশ পরীক্ষার জন্য যে সংস্থা বা যে কোম্পানির উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কোম্পানির কার্যকর্তা বা কর্মকর্তারাও এই পুরো ঘোটালায় যুক্ত থাকতে পারে। তার জন্যই কিন্তু এই নার্কো টেস্ট করানো হচ্ছে। নার্কো টেস্টের মাধ্যমে বিভিন্ন বয়ান শোনা হবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে অভিযুক্তকে জেরা করার পর যা যা তথ্য বেরিয়ে এসেছে, যে যে বয়ান দিয়েছে অভিযুক্তরা, নার্কো টেস্টের পর সেই বয়ানের কোনো মিল থাকে কিনা সেই বিষয়টা দেখার জন্যই কিন্তু এই নার্কো টেস্ট। শতাব্দী। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে অঙ্কিতা। একেবারে বিস্তারিত বিষয়টা তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে এই নিট নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অবশ্যই রয়েছে, কতটুকু বা এগোচ্ছে এই প্রশ্ন ফাঁসের জাল, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে। তবে সেই প্রশ্নের উত্তরটা একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে সরাসরি স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন অরিন্দম রায়, আইনজীবী। আপনাকে স্বাগত প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই নিট কেলেঙ্কারিতে তো ব্যাপক দুর্নীতি তো রয়েছে, তারই মধ্যে যে এই বিশেষ আইন এবার লাগু করা হয়েছে, কি কি রয়েছে যদি বিস্তারিত বিষয়টা একটু তুলে ধরেন। দেখুন, নিটের মানে হচ্ছে এটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যেটার মধ্যে আমরা দেখতে পেলাম যে এরকম একটা অনিয়ম কিংবা তার ম্যালপ্র্যাকটিস এবং পেপার লিকেজ, এই বিষয়গুলো উঠে এসছে। তো এটাতে এমবিবিএস যারা কি বলে আপনার গ্রাজুয়েশনের জন্য যারা পরীক্ষার্থীরা এন্ট্রান্স দিলেন, এই বিষয়গুলো এখন খুব চর্চিত আজ এবং গতকাল থেকে কিংবা ধরুন 4 তারিখ যে যখন রেজাল্ট বেরোলো নিটের, তারপর থেকেই পুরো সরগম হয়ে আছে। তো এক্ষেত্রে দেখুন, এটা এই যে নিট নিয়ে এইরকম একটা লিকেজ কিংবা তার ম্যাল প্র্যাকটিসের বিষয়গুলো উঠে আসছে, সেক্ষেত্রে কিন্তু যে আমাদের যে মানে আপনার ন্যাশনাল যে সংস্থাটা এনটিএ, এটা একটা অটোনোমাস ন্যাশনাল টেস্ট এজেন্সি, যারা জাতীয় স্তরে বিভিন্ন পরীক্ষা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এমবিবিএস থেকে শুরু করে এরা কন্ডাক্ট করে থাকে। তো এর ফলে এবং এটা একটা ন্যাশনাল অটোনোমাস একটা এজেন্সি, হ্যাঁ, যাদের দ্বারা এই বিষয়গুলো মানে দেখা হয়, পরীক্ষাগুলো নেওয়া হয় তাদের তত্ত্বাবধানে। তো ওই জায়গায় দাঁড়িয়ে এখন একটা বিষয় উঠে এসছে যে পেপার লিকেজ এবং তার আনুষঙ্গিক অপরাধমূলক যে বিষয়গুলো আছে। তা এটা এতদিনে একটা ছিল, হ্যাঁ, আইপিসি অনুযায়ী তার চিটিং এর একটা প্রাবধান ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে যে বিষয়টা এখন মাননীয় সুপ্রিম কোর্টে মানে আছে, এই নিট সংক্রান্ত যে বিষয়টা এখন মাননীয় সুপ্রিম কোর্টের ইয়েতে, এবং সেটা 8 জুলাই আবার নেক্সট কোর্ট হিয়ারিং এর দিন ধার্য করা হয়েছে। হ্যাঁ, মাইলর্ড জাস্টিস বিক্রমনাথ অ্যান্ড মাইলর্ড জাস্টিস এসবিএন ভাটির আদালতে এটা আছে। তো সেক্ষেত্রে এখন যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখানে এই মামলায়, যেহেতু মাননীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা আছে এবং মানে অবজারভেশন মাননীয় সুপ্রিম কোর্ট করবেন অবশ্যই, এবং বিভিন্ন হাইকোর্টের আপনার যে কেসগুলো রিলেটেড কেসগুলো পেন্ডিং আছে সেগুলোর একটা ট্রান্সফারের ইয়ে চলছে, অ্যাপেক্স কোর্টে নিয়ে যাওয়ার।
তো এই এখন বিষয়টা এখন সর্বোচ্চ আদালতের কাছে। হ্যাঁ, তো কি বিচার আসে কিংবা তার কি নতিজা আসে আমরা অপেক্ষা করব। হয়তো আরো কিছুদিন এই অপেক্ষা নিট করতে নিয়ে হবে। এতদিন ধরে সমালোচনা এবং বিতর্কের মাঝে কেন্দ্রীয় সরকারের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এটাতে কোন কোন স্পেসিফিক ধারা দিয়ে মামলা করতে পারে? হ্যাঁ, দেখুন, এটাতে এখন যেটা মিনিস্ট্রি অফ মানে এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, হ্যাঁ, অফ মিনিস্ট্রি অফ এডুকেশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা গতকাল একটা আপনার সিবিআই কে এন্ট্রাস্ট করার জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে। হ্যাঁ, যা দেখলাম আমরা। এবং এই পাশাপাশি এটাতে আপনার কি বলে চিফ অফ এনটিএ যিনি ছিলেন, এই যে এনটিএ মানে আমি বলছি যে ন্যাশনাল টেস্ট এজেন্সির যিনি চিফ ছিলেন, ওনাকেও রিমুভ করা হয়েছে। তো এটা দুটো একটা ডেভেলপমেন্ট আমরা খুব দেখতে পেলাম। আর যেটা নিয়ে আমি বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে নতুন আইনে কি আছে, সেটাতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, যেটা আপনার এটা কাম ইনটু এফেক্ট 21 জুন থেকে হয়েছে। তো এটা বিশেষত যে মানে এক্সামিনেশন ইরেগুলারিটিস, ইনভলভমেন্ট এবং ম্যাল প্র্যাকটিস, এটাকে প্রিভেনশন করার জন্য তার বিধি আইন চালু করা হয়েছে। তো সেক্ষেত্রে পানিশমেন্টের একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, যে এই আইনের এটা এবং কম্প্রিহেনসিভ বলে ধরে নেওয়া যায় এবং স্ট্রিনজেন্ট কিছু আপনার পানিশমেন্ট এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইনে। যেটা ধরুন, যদি এই আইনের আওতায় মানে ম্যাল প্র্যাকটিস, লিকেজ, যে বিষয়গুলো আছে, ধরুন কি বলে আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ের মানে পেপার লিকেজ কিংবা এক্সামিনেশন ম্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে, সেটা তো হচ্ছে ধরুন মানে টেম্পারমেন্ট, যেটা আপনার যদি আনসার শিটে কোনো টেম্পারমেন্ট করা হয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ওএমআর, অপটিক্যাল মার্কস রিকগনিশন। এটা একটা গুরুত্বপূর্ণ, যেখানে মার্কস কিভাবে করা হয়, তো তারপর ভ্যালুয়েশন করা হয়। ইনকারেক্ট ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার, ধরুন কোশ্চেন পেপারগুলো যে প্রশ্নপত্রগুলো এটা সঠিকভাবে করা হয়নি, সেটাও কিন্তু একটা এই অফেন্সের আন্ডারে আসে। তো একদমই। তো আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে নিট নিয়ে এতদিন ধরে আমরা দেখলাম যে বিহার পুলিশ একই সঙ্গে মহারাষ্ট্র সহ উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করছিল, তো সেই জায়গায় যদি এবার সিবিআই তদন্ত করে, তার পরবর্তীতে কি সমান তালে সেই রাজ্য পুলিশগুলি তদন্ত চালাতে পারবে? না, সেখানে দেখুন, এখানে বিহার পুলিশে একটা ইকোনমিক অফেন্স ইউনিট বলে আছে বিহারের পুলিশের। তো ওই ইউনিটের ওই অফেন্স ইউনিটের আন্ডারে ওরা এই জিনিসটা ইকোনমিক অফেন্স বলে ধরে নিচ্ছে এটাকে। তো তার আওতা নিয়ে এসেই এই মানে আপনার যেই ধরপাকড় শুরু হয়েছে কিংবা ইনভেস্টিগেশন চলবে। তো এখন বিষয়টা হচ্ছে, যদি এই রিলেটেড কোনো সব বিষয়গুলো যদি মাননীয় সুপ্রিম কোর্টে আপনার ট্রান্সফার করা হয়, তাহলে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ আসবে যে এটাতে কিভাবে কি করা যায়। কিন্তু এই আইনের আওতায় যেই আমি যেটা বললাম যে পাবলিক এক্সামিনেশনস অ্যান্ড প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, এটাতে যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি এই অপরাধ করে থাকে, তাহলে ওর মানে 3 বছর শাস্তি হতে পারে এবং আপ টু 5 বছর অবধি হতে পারে, 10 লাখ টাকা ফাইন হতে পারে। তারপর সেক্ষেত্রে এই আওতা একটা জিনিস কি, এটা কগনিজেবল এবং নন কম্পাউন্ডেবল, হ্যাঁ, মানে নন বেলিবল। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনার আসামি সরাসরিভাবে বেল পাওয়ার সুযোগটা একদমই নাই, থাকে না। তো তারপর হচ্ছে যে যদি কোনো মানে ধরুন মানে সেটা হচ্ছে যে সিনিয়র অফিসিয়ালস কিংবা সিনিয়র অফিসিয়ালস অফ দ্য সার্ভিস প্রোভাইডার, যারা এই বিভিন্ন সংস্থানের, হ্যাঁ, যারা কন্ডাক্ট করছে এক্সামিনেশন, সেক্ষেত্রে যদি কেউ এই অপরাধ করে থাকে, তার শাস্তি কিন্তু আপ টু 10 ইয়ার্স অফ 3 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হতে পারে। এবং সেটার ফাইনের অ্যালং উইথ দ্যাট 1 কোটি টাকা অবধি ফাইনের ব্যবস্থা আছে। ঠিক আছে? তো এটা একটা কঠোর আইন। কারণ দেখুন, একটা বিষয় মানে খুব মানে দেখা গেছে যে এটা একটা মানে নিধি ক্রাইম ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ এন্ড আদার্স, এটাতে বলা হয়েছিল যে এই বিষয়েই আপনার একটা মাননীয় সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল। তো মানে কেস ওটা ছিল যে সেক্ষেত্রে ম্যাল প্র্যাকটিসের যে ঊর্ধ্বতা, এই যে এক্সামিনেশনে ম্যাল প্র্যাকটিসের ঊর্ধ্বতা, তারপর আপনার একাডেমিক একটা ফ্রড হচ্ছে, তারপর আপনার চিটিং হচ্ছে এক্সামিনেশনে, এই নিয়ে একটা অবজারভেশন মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং ডিসিশন দিয়েছে। সো এই ডিসিশন দেওয়ার ক্ষেত্রে তখন বলতে গিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে
যে অন্ধ্রপ্রদেশেও কিন্তু একটা আপনার মানে স্টেট অফ অন্ধ্রপ্রদেশেও কিন্তু এই আইনের একটা প্রণয়ন ছিল, কিন্তু সেই আইনটা মানে এডিকুয়েট টু কন্ট্রোল দ্যাট, মানে এইরকম মেল প্র্যাকটিস কিংবা ফ্রড কিংবা আপনার লিকেজের ক্ষেত্রে মানে সহায়ক ছিল না সেরকম। এটা অবজারভেশনও কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছেন। এই যে এই কেন্দ্রীয় সরকার যে এই নয়া আইন জারি করেছে, সেই জায়গায় বিগত 2-3 দিন আগের কথাই যদি বলি, সেখানে যারা অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন তাদের ক্ষেত্রে কি এই নয়া আইন লাগু করা হবে বা হতে পারে? এখন নয়া আইন এখন যেহেতু এটা লাগু করা হয়েছে, এখন এটা রেট্রোস্পেক্টিভ ওয়েতে কিংবা প্রসপেক্টিভ ওয়েতে, যেহেতু এটা আইন লাগু করার পর যদি সেই অপরাধ হয়ে থাকে অবশ্যই এই আইনের আওতায় আসবে। হ্যাঁ, তো এখন এটা যেহেতু মাননীয় সুপ্রিম কোর্ট এটার অবজারভেশন করছেন কিংবা এই কেসটা শুনছেন, তো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করতে হবে মাননীয় সুপ্রিম কোর্ট কি ডাইরেকশন দেন বা কি কি তার রায় আসে। তো সেক্ষেত্রে এটা মানে যেটাই আসবে সেটা পুরো দেশের জন্যই একই আইন থাকবে কিংবা ওই ডাইরেকশন কিংবা ওই অবজারভেশনটাই আমরা ফলো করব বিভিন্ন স্টেট সহ নিয়ে পুরো দেশে। তো এখন এই বিষয়টার মধ্যে যেটা হচ্ছে যে দেখুন, এই যে একটা মানে ধরুন এক্সামিনেশন নিয়ে চিটিং কিংবা ধরুন এরকম ফোর্জারি হচ্ছে কিংবা ধরুন কোথাও প্রশ্নপত্র লিকেজ হচ্ছে, সেরকম একটা কম্প্রিহেন্সিভ যদি আইন, সেটা কিন্তু আমরা এই নতুন আইনটাতে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অনেকটাই সিবিআই কোন কোন ধারায় মামলা করতে পারে? সিবিআই এখন দেখুন, সিবিআই যে বিষয়গুলো হচ্ছে, এখন সিবিআই যদি এই এখন মানে নিয়ে থাকে কেস এই 21 তারিখের পর, তাহলে নিশ্চয়ই এই আইনের আওতায় আসবে। তারপর আপনার যেটা আছে যে চিটিং নিয়ে 415 সেকশন 415, তারপর আপনার কি বলে 420-তে পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেটা চিটিং আমরা বলছি 7 বছর অবধি। হ্যাঁ, তো ফাইনের ব্যবস্থা আছে। তো এই যে এবং 415-এ চিটিং কি বিষয়, সেকশন 415 অফ আইপিসি সেটা বর্ণনা করা আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেমন ধরুন আরেকটা হচ্ছে সেকশন 419 চিটিং বাই আপনার পার্সোনিফিকেশন। হ্যাঁ, পার্সোনেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হয়, ধরুন মানে এক্সামিনেশনের সময় যে ব্যক্তিটা এক্সামিনেশন দেওয়ার কথা, হ্যাঁ, যে ব্যক্তি এক্সামিনেশন দেওয়ার কথা ওর জায়গায় অন্য কেউ বসে এক্সামিনেশন দিল, তো এটা পার্সোনেশন। তো এটা তো চিটিং একটা। আবার দেখা গেল যে মানে জেনে বুঝে যে এটা চিটিং হচ্ছে, জেনে বুঝে কারোর একটা রংফুল লস হলো কোনো পার্সনের, সেটাও কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে এই আইপিসির বিভিন্ন ধারা আছে, কিন্তু এই আইনটা যেটা এটা মানে এটা কম্প্রিহেন্সিভ এবং এই আইনের দ্বারা যেরকম মানে ধরুন এটা নন মানে কগনিজেবল অফেন্স, তারপর নন বেলেবল, সেক্ষেত্রে যে রাইট অফ বেলটা এটা কিন্তু এখানে এক্সারসাইজ করা যাবে না। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু যারা লেজিসলেশন আইনটা প্রণয়ন করেছেন তাদের ওই দৃষ্টিতে ছিল যে এটাতে যেহেতু এটা দেখুন একটা ফ্রড হয়েছে, একটা ফ্রড করে একটা ডক্টর বেরিয়েছে, একটা ডক্টর পাস করলো, এটা কতটুকু থ্রেট টু দ্য সোসাইটি আপনি সেটা ভেবে নিন। এই যে এমবিবিএস এ যদি ফ্রডুলেন্টলি কেউ যদি বা চিটিং করে বা ম্যাল প্র্যাকটিস করে বা প্রশ্নপত্র লিকেজ করার মাধ্যমে যদি কেউ আপনার এই কি বলে এমবিবিএস ডক্টর হয়, হাউ মানে এটা আপনার মানে কতটুকু আপনার যে এটা মানে হার্মফুল টু দ্য সোসাইটি, যে একটা ডক্টর বেরিয়ে যাচ্ছে উইদাউট নোয়িং, উইদাউট তার একটা ইয়ে না নিয়ে মানে কোনো একটা বাঁকা পথে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা সিভিয়ার বিষয় সমাজের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি ইডি কোনো তদন্ত করতে পারে? কারণ স্বাভাবিকভাবে ইকোনমিক অফেন্স নিয়ে তো ইডি, হ্যাঁ, ইডি তো করতেই পারে, কারণ এটা যদি এটা অসংলগ্নতা থাকে, হ্যাঁ, মানি লন্ডারিং এর কোনো বিষয় আসে, তো সেক্ষেত্রে কিংবা এই ক্ষেত্রে এটা করতে গিয়ে যদি কোনো ধরুন মানে ইকোনমিক অফেন্স হয়, সেক্ষেত্রে ইডি অবশ্যই তার মানে ভূমিকা নিতে পারে। একদম। তো সেক্ষেত্রে কোনো নিয়ামক সংস্থা বা যদি পরীক্ষা আয়োজক সংস্থার কেউ যুক্ত থাকে, তাহলে কি তাদের ক্ষেত্রে এই নয়া আইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে যদি আপনার ধরুন মানে সার্ভিস প্রোভাইডার সিনিয়র অফিসিয়ালস কেউ যুক্ত থাকেন কিংবা চিফ কেউ যুক্ত থাকেন এর সাথে, কারণ কি কন্ডাক্টটা করছে কিন্তু ওই এজেন্সিটা, তাহলে এজেন্সির পুরো দায়িত্ব থেকে যায় যে কন্ডাক্টটা কিভাবে, এক্সামিনেশন কন্ডাক্টটা কিভাবে করবে, তার প্রশ্নপত্র থেকে শুরু করে
তারপর আপনার কি বলে ভ্যালুয়েশন থেকে তুলে মার্কস ভ্যালুয়েশন থেকে শুরু করে তারপর আপনার কি বলে মানে সঠিক ব্যক্তি সঠিক পরীক্ষা দিচ্ছে কিনা, এগুলো সব দায়িত্বে কিন্তু বর্তায় আপনার কি বলে যিনি টেস্ট কন্ডাক্টিং যে সার্ভিস প্রোভাইডার যিনি আছেন, মানে যে সংস্থা আছে, এবং ওই সার্ভিস প্রোভাইডার যে যিনি মুখ্য ব্যক্তি থাকবেন, মানে যিনি অফিসিয়ালস থাকবেন, উনি কিন্তু এই দায়ভার থেকে মুক্তি পেতে পারবেন না। আর তার জন্যই কিন্তু আইনটা কঠোর করে দেওয়া হয়েছে। ওনার ক্ষেত্রে যেরকম আপনার ইমপ্রিজনমেন্টের ইয়েটা বাড়ানো আছে এবং ফাইনের ইয়েটাও কিন্তু 1 কোটি টাকা অবধি করা আছে। তো এটা একটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা মানে আইন, মানে বলা যেতে পারে যে একটা দেশে একটা মানে এই যে 10 বছরের জেলের কথা বলা হয়েছে আইনে, তাহলে কি তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য? কাদের ক্ষেত্রে? এই যারা সংস্থার সঙ্গে জড়িত হ্যাঁ, সংস্থার সঙ্গে এটা তো মানে বিভিন্নভাবে দেখুন, এটা যারা সংস্থার সাথে জড়িত সার্ভিস সিনিয়র অফিসিয়াল যিনি থাকবেন এখানে, কিংবা ধরুন মানে যেটা হচ্ছে এক্সামিনেশন আপনার যদি সার্ভিস প্রোভাইডার থেকে শুরু করে এবং এক্সামিনেশন অথরিটিজ যারা, তো এই ক্ষেত্রে কিন্তু তারা এটা এড়াতে পারবেন না এবং তাদের পানিশমেন্টের ইয়েটা কিন্তু অনেকটাই বেশি। কারণ একজন ইন্ডিভিজুয়াল যেটা হচ্ছে 3 to 5 ইয়ার্স এক্সটেন্ডেড, মানে 3 বছর থেকে 5 বছর অবধি তার ফাইনটা 10 লাখ টাকা, কিন্তু এনাদের ক্ষেত্রে কিন্তু মানে এটা হচ্ছে 3 বছর থেকে এক্সটেন্ডেড আপ টু 10 ইয়ার্স এবং সেটাতে ফাইনের ব্যবস্থা 1 কোটি টাকা। তো এখানে আরো কঠোর একটা স্ট্রিনজেন্ট পানিশমেন্টের কিন্তু একটা ব্যবস্থা এই আইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একদমই ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই নিট নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অবশ্যই উঠতে শুরু করেছে, তবে তারই মধ্যে তদন্তের গতি যত এগোচ্ছে ততই কিন্তু এক প্রকার রহস্যের জাল সৃষ্টি হচ্ছে। নিট নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আমরা অবশ্যই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।